শীতের পড়ন্ত রোদে বর্ধমানের ঘড়ি মোড়ে দাঁড়িয়ে আছে। দেখুন, লোকসভা ভোট আসছে, বর্ধমানে তো এমনি আসেনি, বর্ধমানের পালস বুঝতে এসেছি। এখানকার মানুষ, এখানকার ভোটাররা কি ভাবছেন, আর আমার সঙ্গে তো অনির্বাণ রয়েছেন। কি বুঝছো? দেখো পিউ, তুমি তো পালস বুঝতে এসছো। বর্ধমান মানে কিন্তু আমার মাথায় ঘুরছে মিহিদানা, বর্ধমানের সীতাভোগ। কিন্তু একটা কথা তোমায় বলতে হবে, সিরিয়াস নোট, বর্ধমানের ইতিহাস কিন্তু ৭,০০০ বছরের প্রায়। এখানে জাহাঙ্গীর নূরজাহানের প্রেমের মুকুল এখানে ফুটেছিল। তোমার মারাঠারা এসে কাটোয়া অ্যাটাক করেছিল, এবং পাঠান, মোগল, এদের সমস্ত সতীর নাভিমূল এখানে পড়েছে। বর্ধমান মানে কিন্তু মিহিদানা সীতাভোগ নয়। বর্ধমানে ছড়িয়ে আছে ইতিহাস, বর্ধমানে ছড়িয়ে আছে নানা স্থাপত্য, বর্ধমানে ছড়িয়ে আছে নানা মন্দির। তো সেই বর্ধমানের পালস, লোকসভা তো এসে গেল, ভোট এসে গেল, একটু দেখি বর্ধমানের রাজনীতিবিদরা কি বলে, বর্ধমানের বিদ্বজনেরা কি বলে, বর্ধমানের মানুষ কি বলে, সেটা একটু শুনি আমরা। একদম। আর যার ইতিহাস যত দীর্ঘ এবং বর্ণময়, তার পরতে পরতে কিন্তু রাজনীতিও লুকিয়ে থাকে। তো দেখা যাক এবারে ২৪-এর লোকসভায় সেই রাজনীতি কিভাবে ডানা মেলে। চলুন, এখানে নয়, ঘড়ির মোড়ে দাঁড়িয়ে নয়, বিগ ডিবেট হোক মঞ্চে দাঁড়িয়ে। চলো। নমস্কার, শুরু করছি বর্ধমানের বিগ ডিবেট। আমাদের আজকের ইস্যু, ভোটের ইস্যু কি দুর্নীতি? পিউ, অতিথিদের সঙ্গে আলাপ করিয়ে দাও। একদম। এই টপিকে আমরা আলোচনার জন্য আজ যাদের পেয়েছি, বর্ধমান শহরের গণ্যমান্য ব্যক্তি। প্রথমে যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, আমার ঠিক ডান দিকে রয়েছেন মৌমিতা বিশ্বাস মিশ্র, বিজেপির মহিলা মোর্চার সদস্য। তার পাশে রয়েছেন গৌরব সমাদ্দার, কংগ্রেস নেতা। তার পাশে অনির্বাণ রায়চৌধুরী, সিপিআইএম নেতা। তার পাশে রয়েছেন সৈয়দ মোহাম্মদ সেলিম, তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা। আর আমার ঠিক বাঁদিকে রয়েছেন বর্ধমানের বিদ্বজ্জনেরা। আমার ঠিক বাঁদিকে আছেন ডক্টর অনির্বাণ বিশ্বাস, চিকিৎসক; সর্বজিৎ যশ, গবেষক; সদন্তা, আইনজীবী, চেয়ারম্যান বার কাউন্সিল; মানব বন্দ্যোপাধ্যায়, গবেষক। পিউ, তুমি শুরুর দিকটাতে আমার যে রুলস আছে, রুলস অফ দ্য গেম একটু বলে দাও সকলকে। একদম। দর্শকদের জন্য বলছি, আমরা 4টে ভাগে ভেঙেছি আজকের এই বিগ ডিবেটকে। প্রথমেই প্রত্যেককে সুযোগ দেব, আমাদের 8 অতিথিকেই 2 মিনিট করে তারা নিজেদের বক্তব্য একদম সংক্ষেপে আমাদের জানাবেন। তারপরের রাউন্ডেই কাউন্টার করার পালা, একে অন্যকে কাউন্টার করতে পারবেন। থার্ড রাউন্ড দর্শকদের রাউন্ড, আপনাদের রাউন্ড, সেখানে আপনারা কাকে কি প্রশ্ন করতে চান অতিথিদের বলবেন। আর ফোর্থ রাউন্ড ওপেন টু অল। তাহলে এবার শুরু করা যাক আজকের মেগা ডিবেট। অনির্বাণ, আমি রাজনীতিবিদ দিয়ে শুরু করি, যেহেতু বিগ ডিবেট, রাজনীতি তো থাকবে। অ্যাবসলিউটলি। তো মৌমিতার কাছেই যাই। ভোটের ইস্যু দুর্নীতি, কি মনে হয় মৌমিতা? অবশ্যই। সকলকে ধন্যবাদ এবং TV9কে ধন্যবাদ। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আপনারা এখানে লোকসভার যে ডিবেট নিয়ে এসেছেন, সেখানে আমি প্রথমেই বলতে পারি, অবশ্যই দুর্নীতি তো একেবারেই প্রথম একটা আপনার ইস্যু আছেই আমাদের কাছে। তার আগে সবথেকে প্রথমে বলি জয় শ্রীরাম, কারণ আমাদের 500 বছরের প্রতীক্ষা অবসান হয়েছে। শ্রী রামলালা তার নিজের ঘরে সসম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে, তার শুভেচ্ছা সকলকে জানাই। এবার আমি বলি, এই পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ রামকৃষ্ণের পশ্চিমবঙ্গ ছিল, স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ ছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ ছিল, সত্যেন্দ্রনাথ দত্তের পশ্চিমবঙ্গ ছিল, আমাদের কাজী নজরুল ইসলামের পশ্চিমবঙ্গ ছিল, আজকের দিনে দাঁড়িয়ে একমাত্র দুর্নীতির জন্য আপনারা সকলেই জানেন সেই পশ্চিমবঙ্গ আজকে শুধুমাত্র বালি মাফিয়া, কয়লা মাফিয়া, আজকে মানুষের সাধারণ 100 দিনের কাজ চুরি, স্বাস্থ্যর ক্ষেত্রে ঘোটালা, শিক্ষা ক্ষেত্রে ঘোটালা, ছেলেমেয়েরা 500 দিনের ওপরে আজকে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, সেটার দুর্নীতি, আজকে রেশন দুর্নীতি, সব কিছুতেই কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতি একটা এমন জায়গায় চলে গেছে, যে পশ্চিমবঙ্গ একদিন সোনার পশ্চিমবঙ্গ ছিল, সেটা আজকে কিন্তু জিরো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গেছে। এবং আমি এটা আবার মনে করিয়ে দেব, এর বীজটা কিন্তু শুরু হয়েছিল 34 বছরের
করে সেই বামফ্রন্টের সময়ে যারা কিন্তু ভোট চুরি, রিগিং, মানুষকে থ্রেটনিং সমস্ত কিছু কিন্তু তারা শুরু করে গেছিল। আর আজকে তার ফল হিসেবে কিন্তু যারা আজকে পশ্চিমবঙ্গের সরকারে চালাচ্ছে টিএমসি গভর্নমেন্ট, তারা সেটাকে ধারাবাহিকতাকে বহন করে চলেছে। আজকে মানুষের কাছে একটাই শুধু নাড়া, আপনারা সকলে যারা রাজনীতির সঙ্গে আছেন বা সাধারণ মানুষ যারা আছেন, যারা দিগ্গজগণ আমাদের সঙ্গে আছেন, প্রত্যেকেই জানেন শুধু মানুষের মনে কিন্তু একটাই কথা, মুখে একটাই কথা, ত্রাণ নয় পরিত্রাণ চাই। কিসের জন্য? না এই চুরি থেকে, এই দুর্নীতি থেকে পরিত্রাণ চায়। মানুষ গণতন্ত্রের সঙ্গে নিজের অধিকার নিয়ে পশ্চিমবঙ্গের বুকে যেভাবে সম্মানের সঙ্গে আগেকার দিনের ইতিহাস আমরা পড়ে এসেছি, দেখেছি, সেইভাবেই কিন্তু তারা বাঁচতে চায়। মমিতার সময় শেষ। হ্যাঁ, এবারে আমি আমার ঠিক বাদিকে চলে যাব। ডক্টর অনির্বাণ বিশ্বাস, দুর্নীতি কি আজকের ইস্যু সত্যি? দুর্নীতি আমাদের পশ্চিমবঙ্গে তো একটা বড় ইস্যু, এবং এটা নিয়ে আমরা প্রত্যেকে দৈনন্দিন জীবনে আমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলিভাবে আক্রান্ত। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের লোকসভার যে ভোট হয় সেই ভোটে সবসময় রাজ্যের যে পরিস্থিতি সেটা তার এফেক্ট সবসময় থাকে না। যেটা আমার মনে হয় যে লোকসভার ভোটে যেটা থাকে সেটা হচ্ছে একটা লিডারশিপ থাকে, আর একটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ থাকে। এক্সিস্টিং যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আছেন তাদের লিডারশিপ এবং তাদের এন্টারপ্রেনারশিপটা অ্যাটলিস্ট চোখ চমকে দেওয়ার মতো আমাদের কাছে। এবার তার একটা এফেক্ট পড়বেই। এবার দৈনন্দিন যে মানুষটি ভোট দিতে যাবে সে যখন তার এখানে পশ্চিমবাংলার কোনো না কোনোভাবে দুর্নীতিতে সে আক্রান্ত, তার একটা ক্ষোভ থাকবে, তার জন্য তার ভোটের বাক্সে তার একটা এফেক্ট পড়বে। আবার এগুলো অনেকগুলো ব্যাপার থাকে যে সে কতটাই বা ভোট দিতে পারবে বা যেতে পারবে। কিন্তু যেটা আমি বারবার করে মনে করি যে লোকসভার ইলেকশানে আমাদের সেন্ট্রাল যারা পাওয়ারে থাকেন তাদের লিডারশিপটা একটা বড় ব্যাপার। যেই ব্যাপারটা আমরা 2014 সালের আগের ইলেকশানে দেখেছিলাম। পরপর 2 বছর কংগ্রেস গভর্নমেন্ট থাকার পরেও লিডারশিপের তাদের এন্টারপ্রেনারশিপটা একদম অলমোস্ট জিরোতে চলে গেছিলো, এবং পরে অটোমেটিক্যালি বিজেপি পাওয়ারে এসেছিলো। কিন্তু বিজেপি গভর্নমেন্ট এবং মোদী সরকার যেভাবে কাজ চালাচ্ছেন তার ভালো মন্দের মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা একটা যুব সমাজের কাছে একটু আলো তো দেখাচ্ছে বটেই। এবং একটা সরকার চলছে, তার এগেনস্টে কোনো সোজাসুজি দুর্নীতির কোনো অভিযোগ নেই এখন পর্যন্ত। আর ওনার কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমরা পরিষ্কার আমরা বুঝতে পারছি। কাজে এই এফেক্ট অবশ্যই সামনের ভোটের মধ্যে আসবে, এবং সেখানে পশ্চিমবঙ্গের দুর্নীতির থেকেও সেন্ট্রাল গভর্নমেন্টের লিডারশিপ এবং তাদের আমাদের মিস্টার মোদির এন্টারপ্রেনারশিপটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। এরপরে পিউ। একদম দুর্নীতি ভোটের ইস্যু, অন্তত বাংলার ক্ষেত্রে এই ইস্যুটা ঘুরপাক খাবে বলছেন বিজেপির প্রতিনিধি। তৃণমূল কিভাবে কাউন্টার করবে? আমার সঙ্গে রয়েছেন সৈয়দ মোহাম্মদ সেলিম। 2 মিনিট। শুভ সন্ধ্যা। প্রত্যেককে আমার প্রণাম শ্রদ্ধা জানাই। TV9কে আমার ধন্যবাদ জানাই আজকে এখানে আসার জন্য। দুর্নীতি অবশ্যই একটা ইস্যু, কিন্তু সেই দুর্নীতিটা কতটা দুর্নীতি হচ্ছে না, আমরা সেই ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম যে 4টে চোর দাঁড়িয়ে, একজন গ্রামের সাদাসিধে মানুষ, সে একটা ছাগল নিয়ে যাচ্ছে, পরপর 4টে চোর দাঁড়িয়ে বলতে থাকলো, কেন তুই কুকুর নিয়ে যাচ্ছিস, কেন তুই কুকুর নিয়ে যাচ্ছিস। এই যে সত্যটা, যে 4 জন পরপর মিথ্যা বলল, সেই মিথ্যাটা সত্য হয়ে গেল। আজকের ইস্যুটা সেই রকম। আজকের পশ্চিমবঙ্গের মানুষকে একটা সরকার, একটা দল সর্বদা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা পশ্চিমবঙ্গের দুর্নীতি পশ্চিমবঙ্গের দুর্নীতি যদি হতো তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হতো না। আজকে আপনারা গ্রাম অঞ্চলে গিয়ে দেখুন, রাস্তাঘাট সব জায়গার উন্নয়ন দেখুন। আর যেই সরকার দিল্লিতে বসে আছেন সেই সরকার আজকে দেশের প্রত্যেকটা জিনিস বিক্রি করে দিচ্ছেন। নীরব মোদী, ললিত মোদী, জয় মালিয়ারা কোটি কোটি টাকা ভারতবর্ষের লুট করে চলে গেছে। তাদের সেই টাকা ফেরত আনতে পেরেছে? দুর্নীতি তো উপরে হচ্ছে। দুর্নীতিটা আসল জায়গাটা দেখতে হবে যে দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না। মিথ্যা করে যদি দুর্নীতি করে পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা করে তারা যদি ভোট বক্স ভরার চেষ্টা করে, সেই দুর্নীতিটা কাজে লাগবে না। সেই দুর্নীতিটা মানুষ বুঝবে, মানুষ জানে পশ্চিমবঙ্গের কতটা উন্নয়ন তৃণমূল কংগ্রেস করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আর একটা দল ধর্মটাকে রাস্তায় নিয়ে এসে
মানুষকে ভুল বুঝিয়ে ধর্মটাকে সামনে রেখে ভোট করতে চাইছে। তাই দুর্নীতিটা সত্য না মিথ্যা সেটা অবশ্যই দেখতে হবে। দুর্নীতি কখনোই মানা হবে না, সে যে কোনো দলই করুক না কেন, যে কোনো দলের নেতাই করুক না কেন, দুর্নীতি করলে সেই মানুষ থেকে সরে থাকা দরকার। সময় শেষ। থ্যাংক ইউ। সর্বজিৎ যশ, দুর্নীতি কি সত্যি আপনার কাছে ইস্যু? দেখুন, দুর্নীতি তো পৃথিবীর সব দেশেই হয়েছে, ভারতেও বিভিন্ন সময় হয়েছে, আমরা ইতিহাসে তাই দেখি। কিন্তু আমাদের সমস্যা যেটা হয়েছে এখন সেটা হচ্ছে যে শাসকের সেই দুর্নীতি থেকে পরিত্রাণ পাওয়ার কি ব্যবস্থা করছে, শাসকের সদিচ্ছা আছে কিনা সেই দুর্নীতিকে সরাবার, সেইটা খুব প্রয়োজন। না হলে মানুষের বিশ্বাস সেই শাসক থেকে আস্তে আস্তে সরে যায়। এটা আমি কেন্দ্র রাজ্য সব ক্ষেত্রেই বলছি। যদি কেউ দুর্নীতি করে, সে দুর্নীতি করেছে সেটা পরিষ্কার করে বলার জায়গা শাসকের থাকতে হবে। এবং সাধারণভাবে আমরা সব ক্ষেত্রে সেটা দেখতে পাই না। নর্মালি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে সে ঘটনা ঘটছে এবং মানুষের তো সেগুলো দৃষ্টি থাকবেই। কিন্তু সমস্যা হচ্ছে এইভাবে কি সবসময় ভোট হয়? সবসময় তো এগুলো ভোট দেওয়ার সময় মানুষ মনে রাখে না। তাই অনেক বড় বড় দুর্নীতি ঘটার পরেই আমরা দেখেছি ভোট হয়েছে, কিন্তু ভোটের রেজাল্ট সে দুর্নীতির সঙ্গে মেলেনি গো। এই ঘটনা বারবার ঘটেছে ভারতের ইতিহাসে এবং অবশ্যই পশ্চিমবঙ্গেতে হয়েছে। তাই দুর্নীতি যে ইস্যু হবেই এটা বলা খুব মুশকিল। তবে শাসকের ইচ্ছা থাকা উচিত যে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করব, পরিচ্ছন্ন শাসন ব্যবস্থা ভারতে নিয়ে আসবো বা দেশে নিয়ে আসবো, এই ইস্যুটা সামনে রাখা উচিত। এবং আমার মনে হয় এবারে যে লোকসভা ভোট আসছে সামনে, দুর্নীতি হয়তো ইস্যু থাকবে, কিন্তু মূল ইস্যু যেটা হবে সেটা হচ্ছে ভারতবর্ষ ঐক্যবদ্ধভাবে শক্তিশালী সরকার কে দিতে পারে। এই উপর বেশ করে নিশ্চয়ই নির্বাচনটা হবে, কারণ এটা কেন্দ্র সরকারের নির্বাচন হতে চলেছে। এবং অবশ্যই এখন আমরা দেখছেন নিশ্চয়ই যে চীনের একটা চেষ্টা রয়েছে, চারিদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা বা বিভিন্ন ছোট ছোট যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোকে নিয়ে একটা ঘিরে ধরার চেষ্টা করছে ভারতবর্ষকে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের মতন একটা এত বৃহৎ দেশ, 150 কোটি প্রায় মানুষ যে দেশে, তা সেই দেশের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে একটা শক্তিশালী সরকার দরকার। এটাই মনে করি আর কি। সেক্ষেত্রে দুর্নীতি কতটা ইস্যু হবে আর কতটা শক্তিশালী সরকারের পক্ষে ইস্যু হবে সেটা সময় বলবে। অনির্বাণ রায়চৌধুরী, সিপিআইএম নেতা, দুর্নীতি কি আদৌ ইস্যু এবার? অবশ্যই দুর্নীতি একটা ইস্যু, কিন্তু কথা বলা যায় না এই দুর্নীতি একমাত্র ইস্যু। মানুষ যখন ভোটের লাইনে দাঁড়াবে বা যখন পর্যবেক্ষণ করবে যে কোন পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, সে গোটা ভারতবর্ষ এবং রাজ্যের অবস্থা দেখবে। এবং গোটা ভারতবর্ষ রাজ্যের অবস্থা দেখলে তার যেরকম সেখানে দুর্নীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একজন 21 বছরের ছাত্র যে চাকরির লাইনে দাঁড়িয়ে যখন দেখতে পাবে ফর্মের পর ফর্ম ফিল আপ করেছে, সে চাকরির লাইনে সঠিকভাবে পরীক্ষা হয়নি, WBCS এর পরীক্ষা দেওয়ার পর যখন দেখবে MRCর রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তারপরে যখন দেখবে 8000 পদে নিয়োগ হয়েছে আর সেই নিয়োগ হয়েছে সরাসরিভাবে সরকারের মন্ত্রীপক্ষের কাছে টাকার বিনিময়, এবং তারপরে দেখতে পাচ্ছে সে কি প্রাক্তন যে শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। এগুলো তো অবশ্যই ইস্যু হবে, কিন্তু দুর্নীতি একমাত্র ইস্যু না। দুর্নীতির পাশাপাশি গোটা দেশের উন্নয়ন কোথায় দাঁড়িয়ে আছে। একটা দেশের উন্নতির জায়গা অর্থনীতির ভাষায় বলে যে 4 পিলার অফ ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট, সেখানে কোথায় দাঁড়িয়ে আছে আমাদের ভারতবর্ষ, আমাদের রাজ্য কোথায় দাঁড়িয়ে আছে। একটা দেশের শিক্ষা, একটা দেশের অর্থনীতি, একটা দেশের স্বাস্থ্য, একটা দেশের পার্টিসিপেটরি ও ডেমোক্রেসিক্যাল পলিসি কোথায় দাঁড়িয়ে আছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা নাম দিয়েছেন ভোট যুদ্ধ। এই ভোট যুদ্ধ পশ্চিমবঙ্গে ছিল না, কিন্তু 2011 সালের পর কার্যত ভোট একটা যুদ্ধতে রূপান্তরিত হয়েছে। কারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলে তাকে যুদ্ধর রণক্ষেত্রে গিয়ে দাঁড়াতে হচ্ছে। তার জন্যই দেখতে পাচ্ছি আমরা 2011 সালের পর প্রথম পঞ্চায়েত নির্বাচন, প্রায় 113 জন বলি হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত নির্বাচনে রক্তপাত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলার ক্ষেত্রে রাজিবুল হক পঞ্চায়েত নির্বাচনে নিজের এলাকায় ভোট দিতে যাওয়ার আগে যখন গণতন্ত্র রক্ষা করতে গেলে তাকে খুন করা হচ্ছে। কেন খুন করা হচ্ছে? কারণ গোটা রাজ্যের দুর্নীতির পাশাপাশি গোটা প্রশাসনিক ব্যবস্থাটা কার্যত ভেঙে পড়েছে। এইখানে গুরুত্বপূর্ণ ইস্যু হওয়া দরকার এই সময়ের মধ্যে আমাদের ডেমোক্রেটিক্যাল এমপাওয়ারমেন্ট কোথায় দাঁড়িয়ে আছে। এবং সেখানে দাঁড়িয়ে থাকলে আমরা দেখতে পারবো যে একদিকে যেরকম গোটা রাজ্যের ডেমোক্রেটিক্যাল এমপাওয়ারমেন্ট কার্যত নষ্ট হয়ে গেছে, ধূলিসাৎ হয়েছে, সেরকম চাকরির যে ক্ষেত্র, মানুষের সেই চাকরির ক্ষেত্রতে স্বচ্ছতা কার্যত নষ্ট হয়ে গেছে। শুধু চাকরির ক্ষেত্র না, আজকে শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি কলেজগুলোতে ভর্তির নামে দুর্নীতি চলেছে। সময় শেষ। সদন্তা, আইনজীবী। যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে যে এখন প্রাক্তন হয়ে গেছেন,
যে রাজ্যের খাদ্যমন্ত্রী বনমন্ত্রী থাকাকালীন জেলে গেছেন, যে রাজ্যের প্রায় 50,000-এর মতো শিক্ষক তাদের চাকরি অনিশ্চিত হয়ে গেছে, যে রাজ্যে কলকাতার রাজপথে হাজার হাজার যারা মাস্টারমশাই হবেন আগামী দিনে তারা 500 দিনেরও বেশি ধর্নায় বসেছেন, সে রাজ্যের নির্বাচন, আমার ব্যক্তিগত মত, সে রাজ্যের নির্বাচনে দুর্নীতি অবশ্যই একটা ইস্যু হবে। তবে একমাত্র ইস্যু হবে কি না সেটা আগামী নির্বাচনের ফলাফলই বলতে পারবে। মানুষ দীর্ঘ দিনের একটা শাসনকে সরিয়ে অনেক আশা নিয়ে বর্তমানে এই শাসক দলকে ক্ষমতায় এনেছিলেন। আমি মনে করি যে মুখ্যমন্ত্রী হিসেবে দিদি যে কাজ করছেন তার বোঝা উচিত তিনি একটা দলের সভানেত্রী, অবশ্যই দলের সভানেত্রী, কিন্তু তার মুখ থেকে সবসময় দলীয় সভানেত্রী হিসাবে মানুষ তাকে দেখতে চায় না। তিনি একদিকে কি বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম যতগুলি দল আছে তাদের সকলেরই তিনি মুখ্যমন্ত্রী। এই ভাষায়, এই মাথায়, এই কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী কথাবার্তা বলা উচিত। এটা অবশ্যই যখন দুর্নীতির ইস্যু উঠছে, আমি মনে করি মুখ্যমন্ত্রী হিসাবে যখনই দুর্নীতির ইস্যু উঠছে তখন সেই ব্যক্তিকে তাকে মন্ত্রিসভা থেকে আপাতত সরিয়ে দিয়ে বিচার ব্যবস্থার যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মধ্যে বিচার ব্যবস্থায় ফেলা উচিত। আমরা দেখেছি যে দিনের পর দিন ডিভিশন বেঞ্চে যদি রায় পছন্দ না হয় সেই রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা লড়ছেন। সিঙ্গেল বেঞ্চের রায় যদি পছন্দ না হয় সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হচ্ছে। কয়েক হাজার হাজার কোটি টাকা কেবলমাত্র মামলায় খরচা না করে। সদন তো আপনার কাছে ফেরত আসছি, 2 মিনিট শেষ। একদম। গৌরব সমাদ্দার, রাজনৈতিক বক্তাদের মধ্যে শেষ এই রাউন্ডে, 2 মিনিটে আপনার ওপিনিয়ন। আজকের এই অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানাই, TV9কে ধন্যবাদ জানাই, শুভ সন্ধ্যা সকলকে। আজকে দিদি যেই ওয়ার্ডটা দিয়ে শুরু করলো করাপশান, আজকে ভাবুন আমরা ভোটের আঙিনায় দাঁড়িয়ে, ইন দ্য থ্রেশহোল্ড অফ ইলেকশন দাঁড়িয়ে আমাদের কাছে ডেভেলপমেন্টটা কোনো ইস্যু নয়, আমাদের কাছে করাপশানটা একটা ইস্যু। আজকে কেউ কেন্দ্রকে দোষ দেবে, কেউ রাজ্যকে দোষ দেবে, দুর্নীতি অবশ্যই আছে, ওতপ্রোতভাবে যুক্ত। আজকে কেন্দ্র বলুন, রাজ্য বলুন, শুধু দুর্নীতি না, দুর্নীতি হয়েছে তার সঙ্গে কেনা বেচা হয়েছে। কি 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 কিনেছেন আজকে আমাদের কেন্দ্রীয় সরকার আমরা দেখেছি। আজকে ইডি, সিবিআইকে আমরা দেখেছি স্বশাসিত একটা এজেন্সি, তাদেরকে কাজ করতে তাদের নিজের মতন করে তাদেরকে আজকে কেনা হয়েছে, আজকে বিক্রি করা হয়েছে। আজকে কংগ্রেস আমলে যেই সম্পদগুলো দেশ পেয়েছিল সেই জিনিসগুলোকে বিক্রি করছে, সেটা ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে, সেটা ব্যাংক থেকে শুরু করে, LIC থেকে শুরু, সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতি। আর রাজ্য তো ছেড়েই দিন, নবান্ন থেকে শুরু করে গ্রাম অঞ্চল অবধি শুধুই দুর্নীতি, সেটা পৌরসভা হোক, সেটা পঞ্চায়েত হোক, সেটা MLA MP থেকে শুরু করে সবাই দুর্নীতিগ্রস্ত। শুধু আজকে তাই নয়, আজকে দেখুন ধর্ম নিয়ে যে সমস্ত কাণ্ড কারখানা চলছে, আজকে রাম মন্দিরের নাম করে শুধুমাত্র একটা ইলেকশনের এজেন্ডাকে কেন্দ্র করে আজকে রাম মন্দির গড়া হচ্ছে। শুধু আজকে রাম মন্দির বলতে নাই, বিভিন্ন জায়গায় ধর্ম নিয়ে আজকে শুধু রাজনীতি। কেন হবে? আজকে আমরা ডেভেলপমেন্ট নিয়ে কেন কাজ করতে পারছি না? আজকে আমরা 2 কোটি চাকরি দেবো বলে আজকে আমরা কেন্দ্রে এসেছিলাম, আজকে আমরা বলেছিলাম যে আচ্ছে দিন আনবো, কোথায় সে আচ্ছে দিন? আজকে এই আচ্ছে দিনে এসছি যে আজকে আমাদেরকে টিভি শো করতে হয়েছে, যেখানে স্টার্ট করতে হচ্ছে দুর্নীতি বলে। এটাই কি আমাদের আচ্ছে দিন ছিল? না, আজকে দিদি আর মোদি, কেন্দ্র আর রাজ্য একত্রিতভাবে আজকে দেশটাকে শেষ করার জায়গায় নিয়ে যাচ্ছে, দুর্নীতিকে শুধু সামনে রেখে। তাদের কাছে ডেভেলপমেন্ট বলে কিছু নেই, তাদের কাছে উন্নয়ন বলে কিছু নেই, তাদের কাছে ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা হচ্ছে আমি কে কত কামাবো, আমি যত বেশি আমার নেতা কর্মীদের কামানোর সুযোগ করে দেবো তত বেশি আমার দল ওই মসনদে বসে থাকবে। এটাই হচ্ছে এই দুটো পার্টির ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা। থ্যাংক ইউ। গৌরব সমাদ্দার একদম সময়ের মধ্যে শেষ করেছেন। অনির্বাণ, আমরা সেকেন্ড রাউন্ডে গই। এবারে আমাদের শেষ বক্তা গবেষক মানব বন্দ্যোপাধ্যায়। মনে হয় আলাদা করে কিছু বলার নেই, কারণটা হলো এটা স্পষ্ট হয়ে গেছে, যেটা আমার নীতির অনুসারী নয় সেটা দুর্নীতি। যে কোনো দল বা যে কোনো মতেরই
একমাত্র আমার যেটা সমর্থনযোগ্য, আমার আদর্শের সঙ্গে যায়, সেটাই নীতি, এবং সেটা ছাড়া বাকি যা যা হবে সেগুলো ওই দিক থেকে বলা হবে দুর্নীতি। তাহলে দেখবেন জনতা তো দুরকম, একটা আম জনতা, একটা আম ছাড়া অন্য ফল জনতা, মানে কাঁঠাল জনতা আর কি। আমরা যারা এখানে রয়েছি তারা ওই আম জনতা। আমরা যেটা দেখি সেটা হলো যে যখন কোনো কাজ অনেকে মিলে করেন এবং ধরা পড়ে না, তখন সেটা চমৎকার সমর্থনযোগ্য নীতি হয়ে যায়। আর যখন তার মধ্যে কোনো একজন ধরা পড়ে যান বা গোলমাল হয়, তখন যতজন ধরা পড়েন না তাদের স্টেটমেন্ট হয় এটা ব্যক্তির ভুল, দলের বা সমষ্টির নয়। অর্থাৎ তখন দলের নীতি আলাদা হয়ে যায়। তাহলে নীতি কোনটা? লোকসভা ভোট যদি হয় তাতে নীতি কি হবে? দেশ শাসনের জন্য। তার মানে কোনো একটা নাটক যদি আমার মতের বিরুদ্ধ বলে, সেটাকে যদি বন্ধ করে দিই, যাদের মতের সমর্থক সেটা তারা বলবে দুর্নীতি হলো। আবার তারাই যখন সরকারে এলেন তখন যদি আবার একই রকমভাবে অন্য একটি নাটক বন্ধ করে দেওয়া হয়, যেমন আমরা সকলে জানি, উদাহরণ দেবার প্রয়োজন নেই, 10 বছর আগে যার নাটক বন্ধ হয়েছিল কদিন আগে ঠিক উল্টোভাবে অন্য নাটক বন্ধ হচ্ছে। মানে নাটকটার মঞ্চে চলছে না, চলছে সমাজের মাঝখানে। দেখুন, ওএমআর শিট রাস্তায় রয়েছে। এর আগে যখন চাকরি দেওয়া হতো তখন কিন্তু এর একটা ভাবনা ছিল এই বঙ্গের এদিকে ওদিকে যে গায়ের রঙে নির্দিষ্ট ওই বেনি আসহ কলার শেষেরটা থাকলে তবে চাকরি পাওয়া যায়। তারপরে যেই সরকারটা পাল্টে গেল তখন হয়ে গেল না না না, এখন কিন্তু এই রং দিয়ে হবে না, হবে নোট দিয়ে, অর্থাৎ অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। মানববাবু, আমরা আবার ফেরত আসবো। পিউ, আমাদের বোধহয় এই পর্যায়ে এবার শেষ করতে হবে। একদম, আমরা এবার সেকেন্ড রাউন্ডের দিকে এগোবো। বর্ধমানের বিগ ডিবেট। আমার প্রশ্ন মৌমিতাকে, বিজেপির মৌমিতাকে, রাম মন্দির হয়ে গেছে, আপনি খুশি? অবশ্যই, আমার মনে হয় প্রত্যেক ভারতবাসী আজকে খুশির দিন। বেকারি চলে যাবে, খাদ্যমূল্যের দাম কমে যাবে, আমাদের ব্যাংকে 15 লক্ষ টাকা আসবে, তাই তো? ব্যাংকে 15 লক্ষ টাকা এসে গেছে। যদি আপনারা সেই টার্মে দেখতে চান, 500 বছরের রাম মন্দিরের প্রতিষ্ঠা 15 লাখ টাকার থেকে কি বেশি হতে পারে না কম হতে পারে? 370 ধারা উঠে যাওয়া, এটা কি 15 লাখ টাকার থেকে কম না বেশি? আজকে মুসলিম বোনেদের ট্রিপল তালাক উঠে গেছে, এই বড় সম্মানটা কি 15 লাখ টাকা থেকে বেশি না কম? আজকে প্রধানমন্ত্রী যা যা করে এসেছেন সমস্তটাই কিন্তু সাধারণ মানুষের স্বার্থে করেছেন, মানুষের সেবার জন্য করেছেন। এবং সবথেকে যেটা বড় কথা, 15 লাখ টাকাটা ভার্চুয়াল ছিল, ভার্চুয়াল 15 লাখ। সবটাই কিন্তু আমরা টাকার অঙ্কে ক্যালকুলেশন করতে পারি না। যদি সেটাই করি তাহলে তো আজকে আমাদের প্রত্যেকটা গ্রামাঞ্চলে পশ্চিমবঙ্গের বুকে যেরকম থরো থরো টাকা বেরোচ্ছে, তাহলে তো আমাদের প্রথমেই বলা উচিত যে আজকে পশ্চিমবঙ্গের যারা ছেলেরা, আমাদের ছেলেমেয়েরা, সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে রাস্তায় কাঁদছে, মোহাম্মদ সেলিম, আপনাকে জিজ্ঞেস করতে হচ্ছে, আজকে টাকা আছে শুধুমাত্র মৌমিতা যেটা বললেন, আসি আপনার কাছে। মোহাম্মদ সেলিম, মৌমিতা যেটা বললেন 370, ট্রিপল তালাক, কতগুলো তো কনফিডেন্ট। ডাক্তারবাবু যেটা বললেন, আমরা একটা সরকার দেখছি এখানে কেন্দ্রে যেটা কনফিডেন্সের সঙ্গে একটা ক্রেডিবল একটা সরকার, যার বিরুদ্ধে এখন অবধি কিন্তু আপনারা দুর্নীতির কোনো ছোঁয়া লাগাতে পারেননি। তো আজকের লোকসভা ভোটে দুর্নীতি হয়তো পশ্চিমবঙ্গে ইস্যু, লোকসভা ভোটে কেন্দ্রের সরকারের জন্য ইস্যু নাও হতে পারে। দুর্নীতি তো আছেই, না হলে ললিত মোদিদের মতো লোকরা কেন টাকা ফেরত পেল না? হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা হয়েছে। আর উনি যে বললেন ধর্ম সবারই, সবাই সবারই ধর্মকে মানে, আমি মুসলিম সম্প্রদায়ের আমি রামকে মানি, কারণ ধর্ম শিখাচ্ছে, মুসলিম ধর্ম শিখাচ্ছে প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করতে হবে। দেখুন কোনটা তুলছে, চাল ডালটা তুলছে না রামের মূর্তিটা তুলছে। ডক্টর অনির্বাণ বিশ্বাস কিছু বলবেন? আমাদের কাশ্মীরের যে 370 ধারা যেটা বিলোপ হয়েছে, আমাদের তিন তালাক যেটা বিলোপ হয়েছে,
আমাদের রাম মন্দির যেটা হয়েছে, এটা বিজেপির এজেন্ডা, বিজেপি এজেন্ডা হিসেবে কাজ করছে। একটা জিনিস ভাবতে হবে, একটা পার্টি তার এজেন্ডা হিসেবে কাজ করতে পারে, এটা কিন্তু আমার একটা কথা ছিল, আমি শেষ করি। রাম মন্দির কি বিজেপি করেছে নাকি? না, আমাকে রাম মন্দির করেছে রাম মন্দির ট্রাস্ট, না বিজেপি নয়। ওকে 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 ঠিক আছে, রাম মন্দির অবশ্যই করেছে, ঠিক আছে, কি কাজ ছিল আমি পরে কথাটা বলবো। না এটা বিজেপির গায়ে চাপিয়ে দেওয়া খালি বিজেপি নিচ্ছে, ক্রেডিটটা খালি বিজেপি নিচ্ছে। রামের ছবি কম, মোদির ছবি বেশি। আমি দাদাকে আরেকটা কথা জানতে চাই, আপনি বললেন কংগ্রেস আমলে অনেক কিছু বিজেপি গভর্নমেন্ট বিক্রি করে দিয়েছে, তার মধ্যে একটা LIC বলেছেন। এখন পর্যন্ত LIC 51% ওপর শেয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের। আপনি কি LIC এবছর 51,000 করোড় সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রফিট দিয়েছে, আপনি কোন গ্রাউন্ডে বলছেন LIC-কে সেন্ট্রাল গভর্নমেন্ট বিক্রি করে দিয়েছে? এটা আমার কথা না, এটা আমার আমি তথ্য নিয়ে বলছি, আপনি বলুন। সেন্ট্রালের রিপোর্ট, আপনি সেন্ট্রাল রিপোর্ট কোথায় আছে এটা? দিস ইজ নট মাই স্টেটমেন্ট। কোন আপনি একটা আপনি উত্তর দেখান, আপনি গুগল সার্চ করে নেবেন, এনিটাইম আপনি আমি পড়ে এসেছি, LIC কাকে বিক্রি করেছে? রিপোর্টেড হতে হবে। লস করা ব্যাংকগুলোকে কেন্দ্র সরকার অধিগ্রহণ করে ভুল করেছে। যাবো আমরা, বোধহয় একটা ব্রেক নেবার সময় এসেছে। হ্যাঁ, মানে তাতছে তো বেশ ঠান্ডা বর্ধমানে এই শীতে, কিন্তু যেভাবে তাতছে এই মঞ্চ, তাতে আমরা ফিল করতে পারছি গরমটা। আমার একটা প্রশ্ন আছে মানববাবুর কাছে। আমার প্রশ্নটা ঠিক উল্টো দিক থেকেই, যেটা একটু আগে বললাম সেটা কি মিলল, যে জনতা দুরকম, আম জনতা একটা, আমি একটা জনতা। একজন গবেষক হিসেবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, মানে এটা আমার জানার ইচ্ছে। 2016 সালে নারদা সারদা, খুব স্পেসিফিক্সে যাই, হাওয়ায় হাওয়ায় কথা বলে তো লাভ নেই, তৃণমূল সরকার ফেরত এলো প্রবলভাবে, দুর্নীতি ওয়াজ নেভার এন ইস্যু। আজকে সার্জেন্ট আমায় যখন ধরে, ফার্স্ট আমার মানিব্যাগে হাতটা যায়, ভাই 100 টাকা, আই এম পার্ট অফ দ্যাট করাপশন। সিভিল ডিফেন্স বা সিভিল যারা আছেন, সিভিক পুলিশ, তাদের চাকরির জন্য আমি তো 5 লাখ টাকা দিয়েছি। এটা সাধারণ ঘরে লোকিত গয়না বন্ধ করে রেখে দিয়েছি, আই এম পার্ট অফ দ্য করাপশন। তো জনগণকে আমি জানতে চাই, সত্যি আমার জানার ইচ্ছে, জনগণ কি সত্যি করাপশন অ্যাজ এন ইস্যু সত্যি সত্যি ছোঁয়? আপনি একটু আগে তো নিজের উত্তরটা নিজে দিয়ে দিয়েছেন দাদা, যে মুহূর্তে যে কাজটা সকলের সুবিধার ক্ষেত্রে কাজে লাগবে তখন সেটা নীতি হয়ে থাকে। আপনি যে মুহূর্তে দেখছেন, দেখুন আমরা সকলে কি ভাবি, যে সিগনালে আমি আটকে না যাই, যেন বাকিরা আটকে থাকে, আমি পেরিয়ে যাই। লোকাল ট্রেনটা ভিড় অবস্থাতে এলো, আমি ভাবি যেন সিটটা আমার জন্য থাকে। বক্তব্যটা কিন্তু ওইখানেই, যতক্ষণ পর্যন্ত আপনার ছোট একটা সুবিধা পেলে আপনার সুবিধা হবে, চারপাশে খুব বেশি ক্ষতি হবে না, সাধারণ মানুষ সেটাকে দুর্নীতি বলে ভাবে না। যে সরকার সে খুব বেশি হলে বাড়িতে প্রতি মাসে 500 টাকা আগে পায়নি, সে এখন মোটামুটি পেতে শুরু করেছে। সে কিন্তু ভাবছে যে 500 কোটির মধ্যে 500 আমি পেয়েছি, বাকি যদি এদিক ওদিক যায়, আগে তো পাইনি আমি। অনির্বাণ কিছু বলতে চাইছিল। অনির্বাণ, গবেষকরা অনেক কথা বলছে, আমি একটা কথাই বলতে চাই, গবেষণার ভাষায় হাইপোথিসিস থাকে। গোটা ভারতবর্ষের হাইপোথিসিস এটাই যে ভারতবর্ষের মানুষ ভালো নেই। এতক্ষণ ধরে অনেক কটা কথা বললেন আমার বিজেপি দল থেকে, আমি বলছি তো আরে বলতে দিন না, অনেকক্ষণ বলেছেন, বলতে দিন না। এই ভালো না থাকার প্রতিনিধিত্ব করছি আমরা, এই একটা ভালো না থাকার জিনিস, এটাই ডেমোক্রেসির উপর আক্রমণ, এর জন্যই মানুষ ভালো নেই। বাম স্ট্যান্ড থেকে শুরু করে বলতে দিন, এমএনসি থেকে শুরু করে বন্ধ হয়ে গেছে। মোদিজি ডবল লাড্ডু কথা বলেছিল, কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমার রিপোর্ট না, নরেন্দ্র মোদী রিপোর্ট বের করেছে 2016 সালে। সেখানে তিনি বলছেন 2021 সালে আমাদের গোটা ভারতবর্ষের যে আত্মহত্যা হয়েছে কৃষকের, তার পরিমাণটা হচ্ছে 10,881, মানে প্রত্যেক দিন 30 জন করে কৃষক আত্মহত্যা করছে। এটা কেন আত্মহত্যা করছে? আজকে বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবে। আজকে 50 বছরের নিরিখে ভারতবর্ষের যে সরকার পরিচালনা করে, সেই সরকারের যে আরক্রাই মহাপেচখানা, সেই মহাপেচখানা বলছে ভারতবর্ষ 50 বছরের নিরিখে সব থেকে বেশি বেকারত্বের সমস্যা। আমরা প্রশ্ন করতে চাই, রাম মন্দির তৈরি করেছেন, মমতা ব্যানার্জি বলে জগন্নাথ মন্দির তৈরি করবে, তাহলে বেকারদের কাজটা কি হবে? এসএসসির দুর্নীতি, ব্যাপম দুর্নীতি, দুর্নীতিতে দিদি মোদি দুজনেই জড়িত আছে। সদন্তা, একটা প্রশ্ন উঠে এলো, দুর্নীতির ব্যাপারে মোদি দিদি সব এক প্ল্যাটফর্মে, আপনি কি মনে করেন? না, ব্যতিক্রম আছে। এর আগে আমরা দেখেছি দুর্নীতি যে বামফ্রন্টের আমলে হয় না তা নয়, হয়েছিল, কিন্তু বর্তমান আমলে, এটা আমার ব্যক্তিগত অভিমত,
বর্তমান আমলের দুর্নীতিটা এমন এক পর্যায়ে গেছে এবং এমন এক পর্যায়ে প্রচার হচ্ছে যেখানে সাধারণ মানুষের মনে আগামী নির্বাচনে দুর্নীতি অবশ্যই একটা প্রভাব ফেলবে। রাম মন্দির নিয়ে বলি, ওই যে দিদি বললেন, এটা ঘটনা যে আমি তো আইনজীবী হিসেবে দেখেছি, 3 তালাক তুলে দেওয়ার পর সত্যি মুসলিম মহিলারা কোর্টে এসে কিছু না কিছু আইনি পরিষেবা পাচ্ছে। এটাও ঘটনা। 370 তুলে দেওয়া খুব দরকার ছিল, এর অনেক আগে দরকার ছিল, কিন্তু এখন তুলে দিয়েছে, এটা অনেক ভালো হয়েছে। আর রাম মন্দির নিয়ে আমার নিজস্ব মত, এই রাম মন্দির নির্মাণ নিয়ে বহু লড়াই হয়েছে, বহু প্রাণ গেছে। আমরা যারা সবাইকে সমান চোখে দেখি, মন্দির নির্মাণ নিয়ে যখন মসজিদ ভাঙা হয়েছিল তখন আমরা অনেকে কষ্ট পেয়েছিলাম। সর্বজিৎ বাবু, আমি শেষ করি। তা সত্ত্বেও বলি, যেভাবে মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে মন্দিরের পক্ষে রায় দিয়েছেন, অবশ্যই তাকে সম্মান করি, সম্মান করি। না বলি, আমাকে বলতে দাও, আমি বলি রাজ্যসভার বিজেপি, আমি বলি আমি গৌরব, আমি শেষ করি। কিন্তু আমার মনে হয় যে সাংবিধানিক বেঞ্চে এই অযোধ্যা রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেওয়া হয়েছিল, সেই তার প্রধান বিচারপতিকে রিটায়ারের পর রাজ্যসভা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য না করলে আমার মনে হয় সেটা ভালোই। ঘুরে ফিরে রাম মন্দিরই দুর্নীতি প্রসঙ্গে রাম মন্দির আচ্ছা, রাম মন্দির হলে কি অনেক কিছুই ঘুচে যাবে আমাদের? দুঃখ, দুর্দশা, চাকরি, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে রাম মন্দির একটা দীর্ঘকালীন ইস্যু ছিল এবং সেটা এএসআই এর উদ্যোগে প্রমাণ করবার চেষ্টা হয়েছে কথাটা আমি সচেতনভাবেই ব্যবহার করলাম, যে ওটা রাম মন্দির ছিল ওর তলায়, এবং সেইটাকেই বেশ করে পরবর্তীকালে রাম মন্দির ট্রাস্টটি গঠন হয় এবং রাম মন্দির হয়, সেটা সকলেই জানি আমরা। আপনারা যা হয়তো জানেন বা অনেকে জানেন না, জাস্ট 2 দিন আগে আর একটা সিদ্ধান্ত এএসআই দিয়েছে, রিপোর্ট জমা দিয়েছে, সেটা হচ্ছে জ্ঞানবাপীর তলায় মন্দির পাওয়া গেছে, তার রিপোর্ট। এবং তার থেকেও এটা কি দুঃখের নয় যে যেখানে কৃষ্ণ জন্মেছে সেখানে কৃষ্ণ কোনো মন্দির নেই, এটা জানেন? না, তার মানে আপনি বলছেন দুর্নীতির সঙ্গে ধর্ম ইস্যু? না, ধর্ম ইস্যু নয়, ধর্মটা করেছে রাম মন্দির ট্রাস্ট। বারবার বলছি আমি এই জায়গাটায়, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু টোকিও রেডিও থেকে বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুবককে রক্তক্ষয় করতে হবে, সেটাকে কি করলো আমরা ছোট করে দিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এটাই নেতাজি কোনোদিন বলেননি জীবনে। না, আমার একটা সিম্পল প্রশ্ন। ঠিক একইভাবে একটু শুনুন। এটা না, এক মিনিট। ঠিক একইভাবে না, কথা শেষ হয়নি। আমি আপনাকে জিজ্ঞেস করছি, কিভাবে 15 লক্ষ টাকা দেওয়া হবে কোনোদিন কেউ বলেনি। বলেছিল বিদেশে যে পরিমাণ ভারতীয় টাকা জমা পড়ে আছে, শুনুন না, রাম মন্দির ট্রাস্ট বানিয়েছে বিজেপি, ব্লকে ব্লকে গিয়ে প্রচার করতে চাইছো কেন? বিজেপির এত দরকার কেন ব্লকে ব্লকে, বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করার, র্যালি বের করার, বাড়িতে বাড়িতে প্রদীপ বিলি করার, ভোটের আগে যাতে গাঁও গাঁও মে পৌঁছে যায় রাম মন্দিরের বার্তা? বিজেপির উদ্যোগ কেন? ট্রাস্ট তো বানিয়েছে। গৌরব প্লিজ, বিজেপির স্বার্থ কি? খুশির বার্তা এটা তো মমিতা প্লিজ ওনাকে বলতে দিন। আমাদের অবস্থা ঠিকই আছে, আপনি বলুন। মাইক মানববাবু কিছু বলছে, একটা সোজা জিনিস আমাদের মাথায় ঢুকছে না। নালন্দা ভাঙার পর নালন্দা কিন্তু তৈরি হয়েছে, দিব্যি ইউনিভার্সিটি হয়েছে, কোনো খবর হয়নি, কোনো নিউজ হয়নি। ওটাও ভাঙার পরে পুড়িয়ে দেওয়া হয়েছিল আলেকজান্দ্রিয়ার ঠিক পরেই। আচ্ছা, আমাদের কি সকলেরই এভাবে ভাবাটা খুব স্বাভাবিক নয় যে একমাত্র ভারতবর্ষই সেই দেশ যে দেশে একটা জায়গাতে মন্দির ছিল, তারপরে মসজিদ হয়েছে, আবার সে দেশের সংবিধান স্বীকৃতভাবে মন্দির হয়েছে, এবং এমন একটা দেশ যে দেশে 30-60 বা 30-40 জনসংখ্যার রেশিও, এবং সেই দেশের মানে মুসলিম সংখ্যার মানুষ, তারা কিন্তু ভয়ঙ্কর লাফালাফি করছেন তা নয়, তার ভারতবর্ষের বাইরের লোকজন করছে। ভারতের মুসলিম মানুষ যারা, আপনি রাম মন্দিরের দরজা খোলার পরের দিনে ছবিটা দেখেছিলেন, সুনামি হচ্ছিল। শেষ করি, এই যে আমি বলতে চাইছি যে এটা কিন্তু এতদিন আমরা কি ভেবেছিলাম, আমরা বড্ড বেশি তরল করছি। আমরা বোধহয় গণমাধ্যমের দিক থেকে জনতাকে বিষয়টাকে দেখাচ্ছি বলেই ছবিটা কিন্তু তিল থেকে তরমুজ হয়ে যাচ্ছে। ব্যাপারটা হলো, এই দেশের সাধারণ মানুষ রাম মন্দির হওয়াটাকে সে মিডিয়ার চোখ দিয়ে দেখছে বিরাট আকারে। যদি সে বিরাট আকারে দেখতো তাহলে কিন্তু সত্যি করেই দাঙ্গা হতো, দাঙ্গা হয়নি।
তার মানে এটা খুব স্পষ্ট যে ভারতের যে সাধারণ মানুষ সে কিন্তু পলিটিক্যাল ইস্যুকে ধর্মের সঙ্গে মিশিয়ে দেখে না, যদি না আমরা তাকে না দেখাই। আমি একটা কথা বলতে চাই এখানে, এই যে রাজনৈতিকভাবে সবসময় রাম মন্দিরের সঙ্গে বিজেপিকে তুলে ধরা হয়, এই করা হয়, কিন্তু দেখুন এটা একটা খুব সাধারণ ব্যাপার। তুলে ধরে মমিতা, আপনি বক্তব্য শুরু করলেন, আমি বলি যদি সেটাই হয়, যদি সেটাই হয় রাম আমাদের ঐতিহ্য, রাম আমাদের ঐতিহ্য, রাম আমাদের ঐতিহ্য, রাম আমাদের সম্মান, রাম আমাদের ঐতিহ্য, রাম আমাদের সম্মান, রাম আমাদের অহংকার। এবং স্বামী বিবেকানন্দের কথা ধরেই আমি বলছি যে আমি একজন হিন্দু সেটা হিসেবে আমি গর্ব করি এবং ধর্ম আমার অহংকার। আমি যেটা বলতে চাইছিলাম যে দেখুন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, তার যে রাইটার মোহাম্মদ ইকবাল, তিনি লিখেছেন যে রাম নাজ হ্যায় হিন্দুস্তান কি। ছোট করে অনির্বাণের বক্তব্য নেব, তারপর আমরা একটা ব্রেকে যাব। অনির্বাণ ছোট করে বলো, আমরা একটা ব্রেকে যাব। যে ধর্ম শিখিয়ে তোমায় দখলদারির কথা, যেন তা ধর্ম নয় তা হলো প্রাতিষ্ঠানিকতা। গোটা ভারতবর্ষ জুড়ে মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, তাকে ঢাকার জন্য বারবার রাম তো ভগবান, তাকে কেন এই সময়ের মধ্যে ভোট বাক্সের একজন এজেন্টে রূপান্তরিত করতে বিজেপি? আমরা বলতে চাই, এ প্রশ্নের উত্তর দিতে হবে যে বাস স্ট্যান্ড আজকে কোথায় দাঁড়িয়ে আছে আমাদের পশ্চিম বর্ধমানে, অ্যালওয়ে স্টিল প্ল্যান্ট কোথায় দাঁড়িয়ে আছে, আজকে ইসকো থেকে চিত্তরঞ্জনের যে রেলওয়ের কারখানা, বার্নপুরের রেল ইঞ্জিন কারখানা, সেখানে স্থায়ী নিয়োগ হচ্ছে না, বন্ধ হয়ে আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এত পশ্চিমবাংলাকে ডবল লাড্ডুর কথা বললো, সেই নরেন্দ্র মোদী চিত্তরঞ্জনের যে CLW, সেই CLWর বিনিয়োগ নিয়ে যাচ্ছে বেনারসে। পশ্চিমবাংলা কোথায় ভালো থাকবে? এখানে লোকসভা নির্বাচনকে চিন্তা করতে হবে। ডক্টর বিশ্বাসও কিছু বলতে চান? বলবেন ডক্টর অনির্বাণ বিশ্বাস। আমি রাম মন্দির নিয়ে একটা কথা বলি। রাম হচ্ছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতির বহু পুরনো এবং সনাতন আত্মার সাথে জড়িত একটি একটা অনুভূতি। এটা আমার এই মুহূর্তে আমার বক্তব্যের কিছু নেই। সৈয়দ মুস্তাফা আলীর একটা অনুভূতিটা 2024-এ জেগে উঠলো। আমি বলছি সেইটা নিয়ে সৈয়দ মুস্তাফা আলী একটা লেখা আছে, যেটাকে আমরা এখনো বলি সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। সৈয়দ মুস্তাফা আলী একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে রামায়ণ তার ভেতরে সুর করে পড়া হচ্ছিল। তার মানে কি, এটা রামের সাথে বিজেপি, রামের সাথে এর সাথে মানে জড়িয়ে ফেললে হবে না। কথাটা হচ্ছে রামের মন্দির যেটা হয়েছে, সোজা কথা বলতে এটা আমাদের আত্মা পরিশুদ্ধি হয়েছে, এটা আমার ব্যক্তিগত মত। আর দ্বিতীয় কথা, আমি অনির্বাণকে একটা কথা বলতে চাই, কিন্তু আমি অনির্বাণকে একটা দ্বিতীয় প্রশ্ন করছি, না হলে রামায়ণটা আসলে কেমন দেখতে বহু ভারতবাসী বাঙালিরাও বোধহয় অতটা অভ্যস্ত। আমার একটা প্রশ্ন আছে, মন্দিরের বিরুদ্ধে বলবে ততদিন ভোট পাবে না। আমি অনির্বাণকে খালি একটা কথা প্রশ্ন জানতে চাই, না তার মানে ভোটের ইস্যু কি? আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। না দুর্নীতি, আর কি বলবো ওনাকে, আর কি বলবো? মোহাম্মদ সেলিম কিছু বলছেন, মোহাম্মদ সেলিম বলুন। চারজন একসঙ্গে বললে হবে না, একটু আগে বলেছি আসবো মোহাম্মদ সেলিম বলুন। এবার আমি একটা প্রশ্ন করি, ধর্মটাকে সামনে নিয়ে বললেন কেন হলো না? আগে পরে কেন হলো না? 23-এ কেন হলো না? 25-এ কেন হলো না? 24-এ কেন হলো? আচ্ছা এক মিনিট, জগন্নাথের মন্দির দীঘায় কেন এপ্রিল মাসে ওপেন করতে হচ্ছে, ভোটের পর নয় কেন? সবকিছু একটা প্রসেস থাকে যে দাদা, একটু বলুন প্লিজ, আমি এটাও জানতে চাই। প্রসেস আছে, অবশ্যই কেন? ওই জন্যই ঠিক সময়ের আগে ঠিক করে জগন্নাথের মন্দির এপ্রিলে কেন? সাম্প্রদায়িকতা। আমি অনির্বাণকে একটা প্রশ্ন করছি, অ্যালয় স্টিল বা আরও আসানসোল, দুর্গাপুরে প্রচুর স্টিল ফ্যাক্টরি এই আমাদের মোদি গভর্নমেন্টের আমলে সব বিক্রি হচ্ছে বা হচ্ছে, চাকরি বাকরি চলে যাচ্ছে, এভরিথিং ফাইন, এরা কমিউনাল গভর্নমেন্ট ফাইন। তোমরা বিজেপির সাথে লড়ছো, তোমরা তৃণমূলের স্বৈরতন্ত্র এবং স্বৈরাচারের সাথে লড়ছো, কিন্তু তোমরা তো জিরো, লড়বে কি করে? এই উত্তরটা দাও তোমরা আগে। কি করে লড়বে এটা? এই প্রশ্নটা চাই। আসলে গণতন্ত্রকে তুমি দুটো ওয়ার্ড ফর্ম লড়তে পারবে করলে, গণতন্ত্রকে কতটা হেয় করলে সংসদীয় রাজনীতিটাকে, পরিসংখ্যানটাকে এতটা বড় করে জাজমেন্ট করা যায়, এটা ভুললে লোককে বোঝাতে পারো না। যখন ভোটাররা বোঝে না, ভোটাররা বিশ্বাস করে না তোমাদের পক্ষে কথা বলেছিল, অপশন ভাবে না। কতজন সই করেছিল বিদ্যাসাগরের পক্ষে, সেই সংখ্যাটাও কম ছিল। এটা দিয়ে
অনির্বাণ, করা থাকে না। ক্যামেরার সামনে যা বলছেন ভোটাররা বিশ্বাস করে না। যখন গীতাঞ্জলি লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, ক্লাস 8 এর ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখছে, আর সেখানে বলছে গৌরব, একটা রাম মন্দির হয়েছে, অসুবিধা কোথায়? মতামতের কথা বলতে পারবে, একটা রাম মন্দিরে অসুবিধা কোথায়? মমিতা, আমি আসবো। জোট সঙ্গীকে বলতে দাও। রাম মন্দিরে অসুবিধা কোথায়? আমাদের বর্ধমানে টাউন হল আছে। ওকে, গৌরব বলবে। গৌরব, না না, গৌরবকে জিজ্ঞেস করছে রাম মন্দিরে অসুবিধা কোথায়। আমি বলি বর্ধমানের টাউন হলে জানেন তো, আমি সেখানে রামনবমীর দিন যেতাম, জন্মাষ্টমীর দিন যেতাম, ওই হলে মাত্র 300, 350, 400 সিট আছে। ওই সিটটা ভর্তি হতো, 29 জন করে আসতো। হঠাৎ করে 2014 না 2019-এর পর থেকে দেখছি এত রাম ভক্ত। আরে উই আর প্রাউড হিন্দু, আমরা রামের ভক্ত। আমাদের সিংহাসনে রাম ছিল, রাম আছে, রাম থাকবে। 2024-এর পর আমাদের সিংহাসন থেকে আচ্ছা মমিতা, একটা প্রশ্ন করছি, আপনি কি ছোটবেলা থেকে রাম মন্দির হোক চেয়েছিলেন? ছোটবেলা থেকে? বড় হয় না, ছোটবেলা থেকে? অবশ্যই কংগ্রেস করতাম। কে বলেছে? আমি কি বলছি যে আমি কংগ্রেস করি? না, এটা কোনো ইস্যু হতে পারে না। না না, এটা ইস্যু হতে পারে না। আমি সেটা বলছি না, আমি তারপরে রাম ভক্ত হয়েছি, আমি সেটা বলছি। আমি বলছি তারপরে রাম ভক্ত। পিউ, একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে মমিতা, যুদ্ধ করার পর আমার যেটা পিউ মনে হচ্ছে, না আমি তা বলছি না, দুর্নীতি। আমি বলছি 2019 সালে তো রাম ভক্ত হয়েছিল। আমি বলছি 2019-এর পর রাম ভক্ত হয়েছে, সেটা বলছি। আচ্ছা, আপনি এক কথা এতবার কেন বলছেন? সবাই শুনেছেন তো, প্লিজ। আচ্ছা পিউ, মানব বাবু, আমি একটা কথা বলবো, আমার থেকে তো সরে গেলেন আপনারা। রামকে এত ভয় সবারই, যে মানে আমার কাছে আসলেই সব চিৎকার করে উঠছে। যারা আমাকে বলছে আমি কংগ্রেসের, সত্যি করে আমি কংগ্রেসের, এটা কোনো ইস্যু জানি না, ঠিক আছে, আমি ইগনোর করছি, আমি বলছি গৌরবকে একটা কথা। যখন আমরা বাচ্চাদেরকে ছোটবেলায় বই কিনে দিই, ও বলতে পারবে বুকে হাত রেখে যে রামায়ণ মহাভারত কিনে দেয়নি ওর বাচ্চাকে? দিয়েছিল তো। তাহলে কি করে বলতে পারে যে আমি বিজেপিতে জয়েন করার পরে আমি রাম ভক্ত? ওটা ব্যক্তিগত ওনার সমস্যা, আমার ইন্টারেস্ট না। আমি পিউ, ফিকশন হিসেবে পড়ে বাচ্চারা, ফিকশন, রিয়েল ক্যারেক্টার। আচ্ছা না পিউ, আমার মনে হচ্ছে মানব বাবু, আমার মনে হচ্ছে দুর্নীতি কোনো ইস্যুই নয়। আমি আপনাদের দুর্নীতি কোনো ইস্যুই নয়। রাম মন্দির দেখি, সেটাই আমরা কি বর্ধমান থেকে বিদ্যজনদের জিজ্ঞেস করছি? গৌরব ভীষণ ভালোবাসেন কথা বলতে, কিন্তু অন্যকে একটু বলতে দিন প্লিজ। আমি বিদ্যজনদের জিজ্ঞেস করবো একে একে যে আমরা কি এটা নিয়ে এই আজকে সেই জন্যই ওদেরকে নিজের অস্তিত্ব ইউজলেস টকিং যখন বলছে, গৌরব মমিতা আপনারা বাইরে ঝগড়া করে নেবেন করছেন না। আমার কাছে আমার যেটা প্রশ্ন বিনীত, যে আমরা কি বর্ধমান থেকে এই বার্তাটা নিয়েই যাব? লোকসভা ভোটে দুর্নীতি ইজ নট এন ইস্যু, মেন ইস্যু হচ্ছে রাম মন্দির, ঠিক না বেঠিক? মানববাবু, আমি 1.5 মিনিট নিচ্ছি। আপনি যে মাটিতে দাঁড়িয়েছেন, মাটিটা একটা ছোট্ট পরিচয় দেবার জন্য। এ শহরে বিসি রোডের মাঝখান দিয়ে মহরম যায়। আমরা ছোটোবেলায় কালাপাহাড়ের ঢাল ঘুরিয়েছি বহুবার। যেখানটাতে ঢালটা ঘোরাই আমরা, তার ঠিক আগে একটা মা কালীর মানে যে অবস্থানটা রয়েছে, তার কালী মূর্তির সামনে বলিদানটা রাস্তার ওপরে, তার সামনে দিয়ে কিন্তু এতবার আমরা যাই এবং নিয়ে যাওয়া হয়েছে। এই শহরে খোক্কর সাহেবের যে দরগা, তার ঠিক উল্টো দিকে শিব রয়েছেন। 108 শিব মন্দির, তার আশপাশের ইসলামী গ্রামগুলো তারা ওই মন্দিরে সংরক্ষণ করেছে বহুকাল। এই জায়গাটা এমন একটা জায়গা, 60-40 এই ভাগে হিন্দু মুসলিম থাকলেও মানে সুপ্রাচীনকাল থেকে আজ পর্যন্ত কখনো দাঙ্গা হয়নি এই শহরে। কেন আপনাকে এটা বললাম, যেটা একটু আগে আমি করছিলাম না, আমি সর্বজিৎ দা, দিদি বা সবাই আমরা জানি এইটা কিন্তু আমাদের ভারত,
এই বর্ধমানটা কিন্তু আক্ষরিক অর্থে আমাদের ভারত, যেটা যে তাকে উস্কে না দিলে খাগড়াগড় যখন ঘটে, বাংলাদেশ থেকে এমপি এসেছিলেন আমার বাড়িতে অতিথি হয়ে, এবং গান বাজনা হলো, অনুষ্ঠান হচ্ছে, আমাকে বলুন খাগড়াগড়টা দেখিয়ে আনবে। বললাম কেন, ওখানে কী দেখতে যাবেন? না আসলে হাসিনাকে নাকি হত্যা ষড়যন্ত্র হয়েছিল। উনি ভেবেছিলেন একটা বড় মহল্লা বোধ হয় খাগড়াগড়। আমরা খাগড়াগড়ের পাশ দিয়ে যখন পেরিয়ে আসি, কোনটা খাগড়াগড়? যেটা দিয়ে গেলেন খাগড়াগড় এটাই। আপনার ভারতবর্ষ ঠিক ওই খাগড়াগড়ের মতোই শান্ত ঠান্ডা। সে কিন্তু নিজেরটুকু অল্প করে পেয়ে গেলে দুর্নীতি নিয়ে ভাববে না। আর হ্যাঁ, যদি লোকসভা ভোটে রাম মন্দিরের ভূমিকা বলেন, যদি সেটা নিয়ে এখন আগামী 5 মাস ধরে ক্রমাগত চেঁচানো হয়, হয়তো খানিকটা কানে থাকবে। যদি চেঁচানো না হয়, তাহলে 5 মাসের ভেতরে কিন্তু লোকে নর্মাল যেমন মন্দিরে যায়। মানববাবু, আমাদের একটা ব্রেক নিতে হচ্ছে, এবং ব্রেকের পর আমরা ফেরত আসবো, দর্শকদের সঙ্গে কথা বলবো, তাদের প্রশ্ন নেব, বর্ধমানবাসীর কাছ থেকে প্রশ্ন নেব। বিরতির পর ফিরে এলাম, আর আগেই বলেছিলাম এবার দর্শক যারা আছেন তাদের মনে যে প্রশ্ন রয়েছে, কাকে কি প্রশ্ন করতে চান, সরাসরি তাদের কাছেই যাব। কে প্রশ্ন করতে চান হাত তুলবেন প্লিজ। আপনি, হ্যাঁ বলুন। জয় শ্রীরাম। আমার প্রশ্ন থাকবে বিজেপির কাছে। ওরা অযোধ্যাতে রামকে নিয়ে এলেন, তো যে বিজয় মাল্যা আছে আর যে চোরগুলো আছে বিদেশ থেকে কখন ধরে আনবেন, সেটা আমার জানতে খুব ইচ্ছুক। জয় সিয়ারাম। এই যে নামগুলো উনি বললেন, এগুলো কিন্তু তৈরি করেছে কংগ্রেস, আর এদেরকে ধরে আনার দায়িত্ব কিন্তু বিজেপিরই, আর সেটা কিন্তু আমরা করবই, করে আমরা কিন্তু দেখিয়েও দেব। যেরকমভাবে কংগ্রেসের সমস্ত দুর্নীতিকে সবারই চোখের সামনে এনে দিয়েছি, সময় হলেই সবকিছু 500 বছর ধরে রামের প্রতীক্ষা হয়েছে, তারপরে আজকে সেই অবসান ঘটেছে। আর এই চোরদের জন্য কিছু সময় লাগবে, সেটা আপনারা দেখেওছেন মিডিয়াতে, অলরেডি তাদেরকে ধরবার জন্য সেখানে বলাও হয়েছে। খুব তাড়াতাড়ির মধ্যেই হয়তো আপনারা সে খবরও পেয়ে যাচ্ছেন। যারা সময় লাগবে কিন্তু পারবেন। সেকেন্ড কোশ্চেন, গৌরব আপনার জন্য নয়। সেকেন্ড কোশ্চেন, গৌরব আমরা পরে। শাহানাজের যারা, প্লিজ মৌমিতা শেষ, মৌমিতা শেষ, মৌমিতা শেষ। পরের প্রশ্ন, কংগ্রেস সিপিএম আপনি রেখেছে, কাকে প্রশ্ন করবেন? শাহজাহান, শাহনাজ। নমস্কার, আমার প্রশ্ন 2 অনির্বাণকে। ডক্টর অনির্বাণ বিশ্বাস, আমি জানতে চাইছি, আমি দুর্নীতি, রাম মন্দির এসবের বাইরে গিয়ে জানতে চাইছি যে আগামী যে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে, আমাদের রাজ্য থেকে যে 42 জন সাংসদ যাবেন, আপনি প্রথমেই শুরু করেছিলেন এন্টারপ্রেনারশিপ দিয়ে। আমি জানতে চাইছি যে এই 42 জন সাংসদ এই এন্টারপ্রেনারশিপে কতটা হেল্প করতে পারবে। সেটা ডিপেন্ড করছে কারা সিলেক্টেড হচ্ছেন, কারা ক্যান্ডিডেট হচ্ছেন। আপনি কি আশা করেন তাদের কাছ থেকে, কীভাবে? না, ব্যাপারটা হচ্ছে যারা নির্বাচিত হবেন তারা তো নিজে কালেক্টিভ লিডারশিপ থাকবে, তারা সেরকম কোয়ালিটির মানুষ হবেন, তারা এটা এন্টারপ্রেনারশিপ গভর্নমেন্টের মধ্যে থেকেই করতে পারবেন। অটোমেটিক্যালি পশ্চিমবঙ্গ থেকে যারা সিলেক্টেড হবেন, তারা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের রুলিং পার্টির মেম্বার হন, অটোমেটিক্যালি তাদের এন্টারপ্রেনারশিপে তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কারণ আপনি বলতে চাইছেন যে গত 5 বছরে এরা কোনো হেল্পই করেনি অলমোস্ট দেশের উন্নয়নের ব্যাপারে। দেশের উন্নয়নের কথা বলতে পারবো না। পশ্চিমবঙ্গ পরিপ্রেক্ষিতে এমনি পশ্চিমবঙ্গে বিজেপি কোনো ক্যান্ডিডেটকে যদি মারা হয়, এদের এমপিদের মধ্যে খুব কম লোককে দেখা গেছে তার পাশে গিয়ে দাঁড়াতে। কথাটা খুব তিক্ত। আমি অনির্বাণকে জিজ্ঞেস করি, যখন যায় দিল্লিতে, আপনাদের নেতারা পালিয়ে যায়, তাদের কাছে উত্তর দেওয়ার জায়গা থাকে না। এটাতে এই জায়গাটায় সমস্যা সমাধান করার জায়গা, এই জায়গাটায় আমি সেলিমবাবুর সাথে একমত, কারণ ওনাদের এমপিরা সবসময় থাকে। আমি আর একটা প্রশ্ন ছিল অনির্বাণের কাছে। অনির্বাণ, আমাদের সাংসদরা যাচ্ছে, তখন আপনাদের নেতারা জবাব দিতে পারে না। অনির্বাণের কাছে এই যে সবসময় শোনা যায় তোমরা 0-0-0, তোমার কি মনে হয় তোমরা 0 বলেই সেন্ট্রালে বুলডোজারটা বেশি করে চলেছে? এ তো একদমই ঠিক কথা। বামপন্থীরা শূন্য বলেই আজকে ভারতবর্ষের অর্থনীতির এই অবস্থা। পেট্রোলের দাম বাড়ছে প্রত্যেক দিন। ভারতবর্ষে মিড ডে মিল ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে যখন বামপন্থী 63 জন সাংসদ ছিল, তারাই সওয়াল করেছিল। যখন পশ্চিমবাংলার বুকে অর্থনীতি অবস্থা প্রত্যেক দিন অগ্রগতি ঘটছিল, কৃষিকে দেখিয়ে গোটা ভারতবর্ষের বুকে 100 দিনের কাজ বামপন্থীরাই বলেছিল কায়েম করতে। একদম ঠিক কথা বলেছেন। বামপন্থীরা শূন্য বলেই আজকে পশ্চিমবাংলার বুকে অর্থনীতির অবস্থা এরকম। বামপন্থীরা শূন্য বলে এখানে ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে। গোটা ভারতবর্ষের হেলথ কোথায় দাঁড়িয়ে আছে? বামপন্থীরা শূন্য বলেই। আজকে যিনি চিকিৎসকতার সঙ্গে যুক্ত, তিনি ভালো করে জানেন যে বামপন্থী
বামপন্থীরা এই বর্ধমান শহরের বুকে বলেছিল হেলথ সিটি তৈরি করবে, আজ কেন বন্ধ হয়ে গেছে? অনির্বাণবাবুর কাছে পরিষ্কার হওয়া দরকার। আজকের দিনে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে আমাকে বলতে, অনির্বাণ না, আপনার নাম অনির্বাণ না, আমাকে প্রশ্ন করছে, বলতে দিন। অনির্বাণ বলা হয়ে গেছে, প্লিজ। আর নয়, আর নয়, অনির্বাণ, আর নয়। পরের প্রশ্ন, পরের প্রশ্ন, পরের প্রশ্ন। অনির্বাণ প্লিজ, পরের প্রশ্ন। অনির্বাণ, পরের প্রশ্ন। আবার বিজেপির যিনি আছেন, পঞ্চায়েতে যেভাবে ভোট লুট করেন সেভাবে কথা দিচ্ছে, পঞ্চায়েতে মানুষের ভোট লুট করেন যেভাবে, এখানেও কথা বলতে দিন, কথা বলতে দিন, কথা বলতে দিন। আচ্ছা, এবারে বলুন, বলুন, বলুন। আমার বিজেপির যিনি আছেন ওনার কাছে আমার দুটো কোশ্চেন আছে। এক ছোট্ট কোশ্চেন, দুটোই মানে কথার সাথেই দুটো আছে। একটা হচ্ছে আদানির সঙ্গে মোদিজির কি সম্পর্ক, এইটা যখন আমাদের রাষ্ট্রনেতা জিজ্ঞাসা করে মোদিজি কেন রেগে যায়, কোনো উত্তর দেয় না। এক, ওনাকে বলতে হবে কি সম্পর্ক। দুই হচ্ছে যেখানে যেখানে ভারতবর্ষে কংগ্রেস গভর্নমেন্ট আছে গ্যাস 500 টাকা দেয়া হয়, আজকে দুটো ট্রাম কমপ্লিট হতে যাচ্ছে বিজেপির, অনেক স্টেটে বিজেপির গভর্নমেন্ট আছে, কেন তারা 500 টাকায় গ্যাস দিতে পারে না? ব্যাস উত্তর। মোদিজির সঙ্গে কার কি সম্পর্ক, ব্যক্তিগত কি সম্পর্ক, রাজনৈতিক কি সম্পর্ক, আমি সেই লেভেলে এখনো পর্যন্ত উঠিনি যে আমি তার কি সম্পর্ক সেটা গিয়ে আমি জেনে আসতে পারবো। রাহুল গান্ধী এমপি সিট চলে যাচ্ছে। প্লিজ, প্রশ্ন শেষ, এবার উত্তর শুনতে হবে, ধৈর্য ধরে উত্তর শুনতে হবে। বলো বলো বলো। আর দ্বিতীয় যে প্রশ্ন ছিল গ্যাসের দাম বা বারবার যেটা উঠছে যে পেট্রোলিয়ামের দাম, আমি তাকেই জিজ্ঞেস করছি যে রাজ্যে সে বাস করছে, কিছু তো ব্যাপার আছে আপনারা সকলেই জানেন, ট্যাক্সের ব্যাপার। কংগ্রেস দিচ্ছে কি করে? কংগ্রেস দিচ্ছে কি করে? ঠিক ভুল উত্তর ওনাকে দিতে দিন। কংগ্রেস কি করে দিচ্ছে? তাহলে 75 বছর ধরে কংগ্রেস কি করেছে? কংগ্রেস দিতে পারেনি কেন? আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো কিছুই যাচ্ছে সেন্ট্রালের কাছ থেকেই যাচ্ছে, হয়তো আপনারা জানেন না। আমাদের শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন উনি। আচ্ছা, আমার প্রশ্ন গৌরব বাবুর কাছে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কি কোনো পলিসি আছে যে যে অপরাধ করে চলে যাবে তাকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা? তাহলে যদি সেই ব্যবস্থা থেকে থাকে তাহলে 93-তে ব্লাস্ট করে দাউদ ইব্রাহিমকে ফিরিয়ে আনা জানি কেন, আর ভূপাল গ্যাস দুর্ঘটনায় অ্যান্ডারসনকে ফিরিয়ে আনা জানি কেন? দাউদ ইব্রাহিম আপনি কি ওনার সঙ্গে ছিলেন? আমার জানা নেই, আশা করি না। উনি ইন্ডিয়াতে থেকে বোম ব্লাস্ট করিয়েছিল কি না, নাকি বাইরে থেকে বোম ব্লাস্ট করিয়েছিল তা আমি জানি না, আপনি হয়তো জানেন কিংবা আপনার কেউ হয়তো জানবে। তো সে আউটসাইডের থেকে বোম ব্লাস্ট করলে সেটা আপনি ভালো জানবেন। তারপর সে পালিয়ে গেলে কিনা এই সমস্ত কিছু আমাদের জানা নেই, কারণ আমরা করাপশন এইসব বোম ব্লাস্টের সঙ্গে থাকি না। থাকে হচ্ছে যারা তারা এই মুহূর্তে কেন্দ্রে আছেন। পরের প্রশ্ন উত্তর দিন। গোপাল, 2G স্পেকট্রাম তো ক্লিয়ার চিপ পেয়ে গেছে, আপনি জানেন না? হ্যাঁ, বোফোর্স কাণ্ড কি আছে? সুপ্রিম কোর্ট, আপনি সুপ্রিম কোর্টের রাম মন্দিরের রায় বলতে পারেন, আর বোফোর্সে সুপ্রিম কোর্ট কি রায় সেটা বলুন সবার সামনে বলুন। বোফোর্স কোর্টে কি রাফেল কাণ্ড কি হয়েছিল, কত কোটি টাকার বোফোর্স, এই রাফেল কত আমরা প্রশ্ন থেকে বেরিয়ে যাচ্ছি, 7,000 কোটি টাকা থেকে বেরিয়ে যাচ্ছি। পিএম কেয়ার ফান্ড, শুধু নিজে যে প্রশ্নটা পেলেন সেটার উত্তর দিতে ভালোবাসছেন না। একটা ব্রেকে যাচ্ছে, আবার ফিরবো। এবারে আমাদের অনুষ্ঠান একদম শেষ লগ্নে। এবারে কিন্তু নো ঝগড়াঝাটি, নো কাউন্টার কোয়েশ্চেন্স। এবারে আমরা 1 মিনিট করে সকলকে বলবো তার বক্তব্য কনক্লুডিং রিমার্কস দেওয়ার জন্য। শুরুতেই বিদ্যুৎজন মানব বন্দ্যোপাধ্যায়। যে মানুষ পৌরসভা বা পঞ্চায়েতে ভোট দেয়, সে যদি একে দেয়, তার সঙ্গে সরাসরি তার তাৎক্ষণিক স্বার্থ নিহিত থাকে, কাকে সে চেনে, কার কাছে সুবিধা পাবে। সেই লোকটি যখন বিধানসভায় ভোট দেয়, সে তখন হয়তো বিকে দেয়, কারণ তাতে তার একটা অন্য স্বার্থ থাকে। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে একাত্মবোধ করতে থাকি, দল কিন্তু পাল্টায়, আমাদের ভাবনাও পাল্টায়, পছন্দও পাল্টায়। সেই লোকটি যখন লোকসভার ভোটের জন্য যায়, যদি সে যেতে পারে, অবশ্য আই এম নট শিওর, যদি যায় সে কিন্তু এই এ বা বিকে দেবেই এমন নাও হতে পারে, সে নীতি নিয়ে ভাবছে তেমন নাও হতে পারে, সে রাম মন্দির নিয়ে ভাবছে তেমন নাও হতে পারে। ওই ভোটের 1 মাস কি 1.5 মাস আগে যে বিষয়টা তাকে সব থেকে বেশি টাচ করবে, তার যাকে মনে হবে একে ভরসা করা যায় বা এদের, সে তাকেই দেবে বলে আমার ধারণা। সদন্তা, আমার মনে হয় সব দলই কম বেশি সাম্প্রদায়িক। এমন নয় যে রাম মন্দির হবার পরই বিজেপি সাম্প্রদায়িক হয়েছে। এই বিজেপিকে পশ্চিমবাংলায়
ভালোভাবে স্থাপন করার জন্য আমার দিদি দায়ী, সোয়া সাপটা বলাই ভালো। আর আমরা দেখেছি কেরলের মুসলিম লীগ তার হাত ধরে বামপন্থী সিপিএম পার্টি কেরলে নির্বাচনে লড়েছে। আর পশ্চিমবাংলায় অস্তিত্ব রক্ষার জন্য আইএসএফ যদি সাম্প্রদায়িক দল না হয় আমার কিছু বলার নেই। অস্তিত্ব রক্ষার জন্য এখানকার বামপন্থী পার্টি আইএসএফের হাত ধরে রয়েছে। সুতরাং এক কথায় বলা যাবে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেদের স্বার্থে সাম্প্রদায়িকতা, সবাই কম বেশি সাম্প্রদায়িক। সর্বজিৎ যশ। আমার মনে হয়েছে গত 10-15 বছরে ভারতবর্ষের মানুষের চিন্তাভাবনা এবং ধারণাগত কিছু বদল ঘটেছে। যে পরিবর্তনটা যে রাজনৈতিক দল ধরতে পারবে না তারা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, এটা সোজা কথা। এবং অবশ্যই এটা যেহেতু জাতীয় ভোট, জাতীয় ক্ষেত্রে চ্যালেঞ্জ আজকে আমি একটা আগেও বলেছি যে ভারতের চারিদিকের দেশগুলোকে চীন যেভাবে তার কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে, এবং যেহেতু ভারত একটা বিশ্ব শক্তিতে উঠে আসছে তাকে কী করে কাউন্টার করা যায় সেই চেষ্টা করছে। এই প্রেক্ষিতে আমাদের ভারতের এটা সর্বভারতীয় ভোটকে সর্বভারতীয় দৃষ্টিতে দেখা দরকার। যে সরকার শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারবে এবং শক্তিশালী সরকার তৈরি করতে পারবে, সম্ভবত মানুষ তাকেই ভোট দেবে। যাকে নির্ভর করতে পারবে না তাকে ভোট দেবে না, এটাই আমার মনে হয়েছে। ডক্টর অনির্বাণ বিশ্বাস। আমার মনে হয় যে পশ্চিমবাংলার এই যে রাজনৈতিক পরিস্থিতি এবং মানে আমাদের পারস্পরিক যে এত ঝগড়া, যে কোনো মানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি যা হচ্ছে, এটা একটা পলিটিক্যাল ফিউডালিজমের একটা লক্ষণ। একটা মানুষ যখন ভোট দিতে যায় সে মনে করবে এই মানুষটি তার পক্ষে উপযুক্ত, সে তার জন্য কাজ করবে, তাকে ভোট দেবে। আজকে আমি যদি সিপিএমকে ভোট দিই, আমার যদি মনে হয় 5 বছর পর সিপিএমকে খারাপ লাগছে, আমি মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারি, তারপর আমি মোদিকে ভোট দিতে পারি। তার মধ্যে আজকে একজন সে জন্ম থেকে সে সিপিএম এটা হতে পারে না, জন্ম থেকে কংগ্রেস হতে পারে না, কংগ্রেসের তৃণমূল হতে পারে না। এই মানসিকতা যদি পশ্চিমবাংলার সাধারণ মানুষ বা যারা রাজনীতি করেন তাদের মধ্যে যদি না আসে, এই পলিটিক্যাল ফিউডালিজম যতদিন থাকবে তত আমাদের দেশ পশ্চিমবাংলা বেসিক্যালি নোংরামিটা থাকবে। রাজনীতিবিদরা কি বলছেন? মৌমিতা, 1 মিনিট সময়। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর ঠিক এই কথাই আমার যশস্বী প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা সবসময় শুনতে পাই, মানুষ সেবাই পরম সেবা। আর এই যে লোকসভা হতে চলেছে আমি সেটাই বলবো, আমরা যে করোনা মহামারীর সম্মুখীন হয়েছিলাম গোটা পৃথিবী, সেখানে যেভাবে যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বলুন বা মানুষের পাশে দাঁড়িয়ে বলুন, 140 কোটি মানুষকে যে ভ্যাকসিন, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তারাও আমরা 3টে করে ফ্রিতে ভ্যাকসিন পেয়েছি, রেশন পেয়েছি, মানুষের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস আমরা পেয়েছি। এই ভোট সেই দিনকে লক্ষ্য করে হবে। 370 ধারা যে আজকে কাশ্মীরের ওপর থেকে উঠে গেছে, সেখানকার মানুষজন যে আজকে ছেলেমেয়েরা তারা ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখছে, তারা ডাক্তার হবার স্বপ্ন দেখছে, পাইলট হবার স্বপ্ন দেখছে, এই ভোট তাকে কেন্দ্র করে ভোট সেই হবে। G20 যে বিশ্ব শক্তিতে আজকে প্রত্যেকটি শক্তিশালী দেশকে দিল্লির বুকে এনে আজকে প্রধানমন্ত্রী আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে আগামী দিনে বিশ্বের বুকে কিন্তু ভারতবর্ষ একটা প্রধান শক্তি হতে চলেছে। আজকের এই লোকসভা কিন্তু সেটাকে দেখেই হবে। মানে জয় শ্রীরাম দিয়ে শুরু করে উন্নয়নে শেষ করলেন মৌমিতা। গৌরব, আমাদের হাতে এখনো মনে হয় সেই টিকা আছে যেটা আমাদের কংগ্রেস জামানায় খেয়েছিল, মৌমিতারও আই থিঙ্ক আছে, তখনও টাকা পয়সা লাগেনি। যাই হোক, তো আমরা যে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই কেন্দ্র রাজ্যে তো করাপশন ভরপুর। আশা করি ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ তথা পূর্ব বর্ধমানের মানুষ ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে ভোট দেবে। এবং লাস্টে ধর্ম নিয়ে অনেক কথা হয়েছে, লাস্টে আমি একটা শায়রি দিয়ে শেষ করব। না জিও ধর্ম কে নাম पर না मरो धर्म के नाम पर, ना जियो धर्म के नाम पर ना मरो धर्म के नाम पर, इंसानियत है धर्म वतन का, इसलिए जियो वतन के नाम पर। जय हिंद, वंदे मातरम। অনির্বাণ, এইবারকার নির্বাচন দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা, অখণ্ডতাকে রক্ষা করার লড়াইয়ের জন্য বামপন্থীরা লড়বে। আর সেখানে যেরকম দেশকে রক্ষা করার জন্য লড়বো, সেরকম একইভাবে এই পশ্চিমবাংলার দুর্নীতির হাত থেকে আগামী যুব সমাজকে রক্ষা করার জন্য লড়বো, যা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ডিআইএফআই দেখিয়ে দিয়েছে। আমরা একটা কথা বলতে চাই, চটুল কথা, এখানে আমার অভিভাবক সম্মুখে আছে, দেয়াল লিখন হচ্ছে, দেয়ালে লিখছে মিলেমিশে লুটে খায় জেনে গেছে জনতা, ওপাড়ার মোদি আর এপাড়ার মমতা। শাহজাহানকে বাঁচানোর জন্য মোদি মমতা একসঙ্গে কাজ করছে। আর আমরা বলছি শাহজাহানকে বাঁচালে চলবে না, এই গোটা পশ্চিমবাংলার যুব সমাজকে বাঁচাতে হবে, যারা দুহাতে কাজ চায়, পেটে ভাত চায়, যারা জয় শ্রীরামের নামে রাজস্থানে কাউকে হত্যা করে দেওয়ার পর রামকে একটা ধ্বংসলীলার মুখ হিসাবে বাঁচতে চায় না। আমরা চাই এই পশ্চিমবাংলার বুকে 8000 স্কুল বন্ধ হবে না। আমরা চাই এই পশ্চিমবাংলার বুকে যে একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে গিয়ে নতুন করে শিল্প করুক।
করুক। আমরা হাতে কাজ চাই, আমরা পেটে ভাত চাই, আর কন্যাশ্রী আর শুধুমাত্র সাইকেল দিয়ে স্কুলে পাঠানো না, যে স্কুলটা বন্ধ করে দিচ্ছে সেই স্কুলটাকে খোলার জন্য এইবারকার লোকসভা নির্বাচনে লড়াই করব। এই বাংলা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। এই বাংলায় জাতপাত নয়, এই বাংলায় উন্নয়ন। এবং বাংলার মানুষ জানে যে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন বাংলার মানুষের জন্য কাজ করছেন। এবং বাংলার ভ্রাতৃত্ববোধ, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে যদি রক্ষা করতে হয় তো তৃণমূল ছাড়া বাংলায় আর কোনো অপশন নেই। তাই বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে। আমরা 42-এ 42 পেয়ে আমরা দেখিয়ে দেবো। আর এই বাংলা থেকেই আন্দোলন শুরু হয়েছে, এটা ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে যাবে, আমাদের নেত্রী সেটাও দেখিয়ে দেবে। ধন্যবাদ। বর্ধমানের বিগ ডিবেট আজ এখানেই শেষ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে। পিউ, আজকে ডিবেটের পর, মানে ডিবেটটা যখন শুরু করলাম মনে হচ্ছিল বাংলার রাজনীতি অনির্বাণ দুর্নীতি শব্দটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন শেষ করার পর মনে হচ্ছে দুর্নীতি একটু সরে গিয়ে পাশে ধর্মটাও জায়গা করে নিয়েছে। দেখা যাক বাকি জেলাগুলোয় কি হয়। বিগ ডিবেটে আবার কোনো জেলায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন TV9 বাংলা।